প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে অ্যালডাস হাক্সলের ব্রেভ নিউ ওয়ার্ল্ড সম্পর্কে আলোচনা করব। এর সামারি বা সারাংশ সম্পর্কে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যালডাস হাক্সলে ছিলেন একজন ইংলিশ নভেলিস্ট। তিনি মূলত ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি ইংল্যান্ডে তার সাহিত্যকর্ম বা নভেল লেখা, বিভিন্ন লেখালেখির মাধ্যমে তার অন্যতম লেখা হচ্ছে দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এবং পরবর্তীতে তিনি আমেরিকাতে ট্রান্সফার হয় এবং আমেরিকাতে তিনি ক্যালিফোর্নিয়া মৃত্যুবরণ করেন। তো এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড আসলে দেখা যাচ্ছে যে এই সম্পর্কে একটু আলোচনা করি। ব্রেভ নিউ ওয়ার্ল্ড হচ্ছে সাহসী নতুন বিশ্ব। এটা আসলে ফিউচারিস্টিক একটা সায়েন্স ফিকশন নভেল, যেটা মূলত বিজ্ঞানভিত্তিক একটা কাল্পনিক উপন্যাস বলতে গেলে বলা যায়। এটি লেখার কারণে বিভিন্ন বিশেষ করে অ্যালডাস হাক্সলে খুবই বিখ্যাত হয়ে গেছিলেন এবং খ্যাতি অর্জন করেছিলেন। তো এটি হচ্ছে একটা সায়েন্স ফিকশন নভেল। তো দেখা যাচ্ছে যে কথা না বাড়িয়ে শুরু করি সামারি বা সারাংশ সম্পর্কে। তো ব্রেভ নিউ ওয়ার্ল্ড উপন্যাসের ঘটনা সংঘটিত হয়েছিল আসলে 632 এফ। এফ মানে হচ্ছে 632 এফ এর সময়, অর্থাৎ এফ হচ্ছে আফটার ফোর্ড, মানে আফটার ফোর্ড বলতে অর্থাৎ বিখ্যাত শিল্পপতি হেনরি ফোর্ড, যিনি আমেরিকান একজন শিল্পপতি, তার টি মডেলের গাড়িটি উদ্ভাবনের তারিখকে সময় গণনা শুরু ধরলে তার 632 বছর পরের এক সময়ের পৃথিবীর ঘটনা তুলনা করা হয়েছে। তাহলে আমরা যদি বলতে পারি যে যদি ফোর্ডের টি মডেল, অর্থাৎ আমেরিকার আমরা অনেকেই জানি যে বিখ্যাত গাড়ির যেটা হচ্ছে ফোর্ডের গাড়ি, তো তিনি একজন বিখ্যাত শিল্পপতি। তো এই ফোর্ডের টি মডেলের গাড়িটি প্রবাবলি 1915 সালে রিলিজ বা প্রকাশ করা হয়। তো এই ফোর্ডের 1915 সালের মডেল থেকে শুরু করলে তাহলে 1915 থেকে 632 বছর যোগ করলে যে সময় হয় সেই বছরের কাহিনীকে তুলে ধরা হয়েছে বা সেই কাহিনী বর্ণনা করা হয়েছে। এটা একটা ভবিষ্যৎ বা ফিউচারিস্টিক কাহিনী। তো সে সময় পৃথিবীর নিয়ন্ত্রণ কিছু নির্দিষ্ট ব্যক্তির হাতে ছিল, অর্থাৎ ছিল বলতে আমরা ফিউচারিস্টিক কাহিনী বলতেছি। তারপরে আমরা এখানে যেহেতু একটা নভেল বা উপন্যাস, এই জন্য আমরা পাস্ট হিসাবেই আলোচনা করব। তো যাই হোক, সে সময় পৃথিবীর নিয়ন্ত্রণ কিছু নির্দিষ্ট ব্যক্তির হাতে ছিল, যারা সমাজের মানুষকে কয়েকটি, বিশেষ করে 5টি শ্রেণীতে বিভক্ত করে নেন। এই 5টি শ্রেণীর মধ্যে যেমন বিশেষ করে 5টি শ্রেণী সম্পর্কে আমি আলোচনা করি। প্রথমে হচ্ছে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর শ্রেণীগুলো হলো আলফা শ্রেণী, আলফা, বেটা, তারপরে হচ্ছে গামা, ডেল্টা এবং এপসিলন। তো এরা হচ্ছে 5টা শ্রেণী। তো আলফা হচ্ছে আলফা আর বেটা হচ্ছে সমাজের নিয়ন্ত্রক ছিল, বা ওই সময়ের সমাজের নিয়ন্ত্রক ছিল। এদের মাঝে আবার ছিল বিজ্ঞানী, রাজনীতিবিদ এবং শীর্ষ ব্যক্তি কর্তারা, অর্থাৎ কর্তা ব্যক্তিরা। আর গামা, ডেল্টা এবং এপসিলন এরা ছিল আসলে তাদের কলকারখানায় কাজ করা খেটে খাওয়া মজুর শ্রেণীর লোক। তো নিচের শ্রেণীর লোকদের সোমা নামক একটি ওষুধ বা ভ্যাকসিন নিয়োগ করে নিয়ন্ত্রণ করা হতো। এই ওষুধের কারণে কেউ কোনো ব্যথা বা দুঃখ কষ্ট অনুভব করতো না, বরং সবাই নিজেকে সুখী ভাবত। এছাড়া ছোট শিশুদেরকে বিভিন্ন ধরনের পরিচর্যা ও পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিচালকদের মন মতো গড়ে তোলা হতো। ঘটনা প্রবাহে শুরু হয়েছিল, এখন আমরা ঘটনা শুরু করি। তো ঘটনা প্রবাহে শুরু হয়েছিল সেন্ট্রাল লন্ডন হ্যাসারি অ্যান্ড কন্ডিশনিং সেন্টারে। সেখানে হ্যাসারির পরিচালক এবং একজন সহকারীকে, হেনরি ফস্টার, নিয়ে একদল ছেলেকে হ্যাসারি ঘুরিয়ে দেখাচ্ছিল। অর্থাৎ হ্যাসারির পরিচালক হচ্ছে মুস্তফা মন্ট। তো এই মুস্তফা মন্ট এবং হেনরি ফস্টার তার সহকারী, তিনিও একজন আলফা মেল বা আলফা জাতের মানুষ। তো তারা কি করতেছিল, একদল ছেলে বা স্টুডেন্ট আসছিল, তাদেরকে হ্যাসারি ঘুরিয়ে দেখাচ্ছিল। তারা তখন বোকানভস্কি ও পড স্ন্যাপ প্রসেস সম্পর্কে শিখছিল। এই প্রক্রিয়ায় হ্যাসারি হাজার হাজার একই রকম ভ্রূণ তৈরি করতে সক্ষম ছিল। ভ্রূণগুলো গর্ভে থাকা অবস্থায়, এগুলো কিন্তু মানুষের ভ্রূণ বলা হচ্ছে, মানুষের যে ভ্রূণ আছে সেগুলা। তো ভ্রূণগুলো গর্ভে থাকা অবস্থায় তাদেরকে বোতলে করে ফ্যাক্টরিতে তৈরি জিনিসের মতো বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেলা হয়। যারা আলফা শ্রেণীতে যায় তারা ভবিষ্যতে ওয়ার্ল্ড স্টেটের নেতা বা ওয়ার্ল্ড স্টেটের বুদ্ধিজীবী হয়। এরপরের প্রতিটি শ্রেণীর ভ্রূণগুলোকে শক্তি ও বুদ্ধিমত্তার দিক থেকে তাদের আগের শ্রেণীর থেকে কিছুটা দুর্বল করে তৈরি করা হয়। সবচেয়ে নিচের শ্রেণীর এপসিলনকে অক্সিজেনের বঞ্চিতকরণ ও রাসায়নিক ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র শারীরিক পরিশ্রম করার যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা হয়। হ্যাসারির একজন কর্মী লিনিয়া
ক্রাউন বালকদের বা লেনিয়া ক্রাউন বালকদেরকে বর্ণনা করছেন কিভাবে সে ভ্রূণগুলোকে গ্রীষ্মমণ্ডলীয় এলাকার জন্য বা থাকার জন্য টিকা দিচ্ছিল। এরপর পরিচালক তাদেরকে হ্যাসারির শিশুশালায় নিয়ে যায়। পরিচালক বলতে মুস্তফা মন্ড। এখানে তারা কিছু ডেল্টা শ্রেণীর শিশুদেরকে দেখতে পায়, যাদের বই মানে ডেল্টা হচ্ছে মধ্যবিত্ত বলতে গেলে, যে মানে চতুর্থ শ্রেণী, যারা মানে উপর দিক থেকে নিচের দিকে মানে শেষের আগেরটা। তো ডেল্টা শ্রেণীর কিছু কিছু শিশুদেরকে দেখতে পায় যাদেরকে বই ও ফুল ঘৃণা করতে শেখানো হচ্ছিল, অর্থাৎ ফুল এবং বইকে ঘৃণা করতে শেখানো হচ্ছিল। পরিচালক মুস্তফা মন্ড তাদেরকে বললেন, অর্থাৎ ওই বালকদেরকে বললেন বা ছাত্র ছিল, এই পদ্ধতি তাদেরকে নিরীহ ও অনুগত খাদকে পরিণত করবে। এরপর মুস্তফা মন্ড তাদেরকে ওয়ার্ল্ড স্টেটের নীতিমালাগুলো শেখানোর হিপনোপ্যাডিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করলেন, যেখানে একটি কক্ষে শিশুরা ঘুমিয়ে থাকে আর একটি কণ্ঠ তাদেরকে ফিসফিসিয়ে বিভিন্ন শিক্ষামূলক কথার পুনরাবৃত্তি করতে থাকে। এখানে সাধারণত প্রাথমিকভাবে তাদের শ্রেণী সচেতনতা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এরপর তিনি তাদেরকে জানালা দিয়ে বাহিরে কিছু নগ্ন শিশুদেরকে দেখালেন, যারা সেন্ট্রিফিউগাল বাল্ব পাপি নামক একটি যৌনতাপূর্ণ খেলায় মত্ত ছিল। এখন এই পর্যায়ে মুস্তফা মন্ড বালকদের কাছে ওয়ার্ল্ড স্টেটের 10 জন নিয়ন্ত্রকের একজন হিসাবে নিজের পরিচয় প্রকাশ করার পর ওয়ার্ল্ড স্টেটের ইতিহাস বর্ণনা করলেন। তারপর পৃথিবী থেকে সকল প্রকার আবেগ, ইচ্ছা ও মানবীয় অনুভূতি দূর করার ক্ষেত্রে তাদের সফলতার ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করলেন, অর্থাৎ ছাত্রদের। ওয়ার্ল্ড স্টেটের মোটো বা লক্ষ্য তিনটি, যেটি হচ্ছে কমিউনিটি, আইডেন্টিটি ও স্ট্যাবিলিটি। এই তিনটি আসলে মূল, মানে কমিউনিটি হচ্ছে সমাজবাদ, আইডেন্টিটি হচ্ছে অস্তিত্ববাদ এবং স্ট্যাবিলিটি হচ্ছে স্থিরতাবাদ। তো এই সময় লেনিনা হ্যাসারির বাথরুমে হেনরি ফস্টার ও তার সম্পর্কে নিয়ে ফ্যানি কাউনের সাথে কথা বলছিলেন, অর্থাৎ ফ্যানি কাউন তার বান্ধবী, তার সাথে হেনরি ফস্টারের যে সম্পর্ক ছিল বা তার সাথে যে এই লেনিনা ক্রাউনের সাথে অনেক ছেলেরই সম্পর্ক ছিল, তো এর মধ্যে হেনরি ফস্টার অন্যতম। তিনি হেনরি ফস্টারের সাথে তার সম্পর্ক নিয়ে তার বান্ধবীর সাথে কথা বলছিলেন। ফ্যানি তাকে হেনরি ফস্টারের সাথে 4 মাসের সম্পর্ক নিয়ে তিরস্কার করলো বা রাগ করলো। তখন লেনিনা বার্নার্ড মার্কস অন্যতম একজন ওয়ার্কার, যিনি হচ্ছেন লন্ডন হ্যাসারির, তো তিনিও একজন আলফামেল, তো তার প্রতি আকর্ষণের কথা স্বীকার করলো বা ভালোবাসার কথা স্বীকার করলো। এদিকে হ্যাসারির অন্য এক জায়গায় হেনরি ফস্টার ও তার এক সহকারী প্রিডেস্টিনেটর লেনিনাকে ভোগ করার বিষয়ে কথোপকথন শুনে বার্নার্ড মার্কস রাগে ফুঁসছিল, অর্থাৎ বার্নার্ড মার্কস ছিল লেনিনার অন্যতম প্রেমিক, আর লেনিনা পূর্বে কি হেনরি ফস্টারকেও ভালোবাসত। তো কাজ শেষে লেনিনা বার্নার্ড মার্কসকে জানালো সে নিউ মেক্সিকোতে স্যাভেজ রিজার্ভেশনে তার সাথে যেতে পারলে খুব খুশি হবে। অর্থাৎ আমাদের একটা কথা বলে রাখি, আমাদের নভেল কিন্তু 2 জায়গায় সেটিং হয়েছে, একটা ইংল্যান্ডে আর একটা হচ্ছে আমেরিকার একটা রাজ্য বা স্টেট নিউ মেক্সিকোতে। তো যাই হোক, এখানে কথা বলি, তো আগায় যাই। তারপর বলছে যে তার সাথে সে মানে যেতে পারলে খুব খুশি হবে, অর্থাৎ বার্নার্ড মার্কসের সাথে কি লেনিনা মার্কস কোথায় যেতে চায় বা লেনিনা ক্রাউন সে মেক্সিকোতে বা নিউ মেক্সিকো, যেটা হচ্ছে আমেরিকার একটা স্টেট, এটা কিন্তু কোনো দেশ না, মেক্সিকো আলাদা একটি দেশ, বাট নিউ মেক্সিকো একটা আমেরিকার একটি স্টেট বা রাজ্য। তো সেখানে গেলে সে খুশি হবে বা ভালো লাগবে তার। তো বার্নার্ড মার্কস এতে কিছুটা বিব্রত আবার খুবই আনন্দিত হলো। তার বন্ধু বার্নার্ড মার্কসের বন্ধু হেলমহোলজ ওয়াটসন এর সাথে দেখা করার জন্য একটি হেলিকপ্টারে করে রওনা দিল তারা। সে আর তার বন্ধু ওয়ার্ল্ড স্টেটের ব্যাপারে তাদের অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ নিয়ে আলোচনা করলো। প্রথমেই বার্নার্ডই তার রাগ প্রকাশ করলো, কারণ জাতের দিক দিয়ে সে ছিল একেবারে নিচু শ্রেণীর এবং শারীরিক আকৃতির দিক দিয়ে সে ছিল খুব ছোট। তো হেমহোলজের অসন্তুষ্টির কারণ হলো তাকে সম্মোহনী ভাষা শিখতে বলা হয়েছিল, যেটি ছিল তার বুদ্ধিমত্তার স্তরের তুলনায় নিচের স্তরের কাজ। এই জন্য তারা দুজনেই আর কি ওয়ার্ল্ড স্টেট নিয়ে ক্রিটিসাইজ করছিল। তো কয়েকদিন পরে বার্নার্ড তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে স্যাভেজ রিজার্ভেশনে যাওয়ার ব্যাপারে অনুমতি প্রার্থনা করলো। পরিচালক বলতে মুস্তফা মন্ড তাকে 20 বছর আগে পরিচালকের কাছে মানে বার্নার্ড মার্কস কি করলো, মেক্সিকান স্যাভেজ রিজার্ভেশনে নিউ মেক্সিকান স্যাভেজ রিজার্ভেশনে যাওয়ার ব্যাপারে অনুমতি প্রার্থনা করলো। তো পরিচালক তাকে 20 বছর আগে একজন মহিলাকে নিয়ে সেখানে যাওয়ার একটি ঘটনা বলল।
অর্থাৎ নিউ মেক্সিকো, অর্থাৎ তিনি ইংল্যান্ড থেকে পরিচালক। এখানে আরেকটা কথা বলি, আমি একটু মিস্টেক করছি। ওই পরিচালক এবং মুস্তফা মন্ড আলাদা। পরিচালক একজন মানে ওই নিউ হ্যাসারির পরিচালক ছিলেন, যিনি আসলে বাচ্চাদের সব দেখাচ্ছিলেন বা বালকদেরকে, স্কুলের বালকদেরকে। আর মুস্তফা মন্ড হচ্ছেন ওই ওয়ার্ল্ড স্টেটের মালিক। আমার এটা একটু মিস্টেক হয়েছে, আপনারা একটু বুঝে নেবেন, পূর্বে বলছি। তো পরিচালক দেখাচ্ছিল এবং মুস্তফা মন্ড পরবর্তীতে ওই বালকদেরকে বলতেছিল যে আমি হচ্ছে ওয়ার্ল্ড স্টেটের 10 জনের একজন বা মালিক, এটাই। তো এই পরিচালক তাকে মানে ওই মুস্তফা যেখানে ছিলাম যে বার্নার্ড মার্কসকে বলছিল যে সে কি 20 বছর আগে, ওই পরিচালক 20 বছর আগে একটা মহিলাকে নিয়ে ওই মেক্সিকান যেটা নিউ মেক্সিকান স্যাভেজ রিজার্ভেশন, তো সেখানে নিয়ে গেছিলো এবং ঝড়ের কবলে পড়ে তাকে কি করেছিল, ওই মহিলাকে বা হারিয়ে ফেলেছিল এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এই পরিচালক আবার ইংল্যান্ডে ফিরে আসে। অবশেষে সে তাকে স্যাভেজ রিজার্ভেশনে আদিম মানুষের সংগ্রহশালা বা আদিম মানুষের যে জায়গা যেতে অনুমতি দিলে সে আর লেনিনা সেখানে যাত্রা শুরু করে। অর্থাৎ লেনিনা এবং সে কী করে, ইংল্যান্ড থেকে আমেরিকাতে সেই নিউ মেক্সিকান স্যাভেজ রিজার্ভেশনে যাত্রা শুরু করে। যাত্রার পূর্বে সে হেমহোলজের সাথে দেখা করে ও জানতে পারে যে পরিচালক তার কঠিন ও অসামাজিক ব্যবহারের কারণে তার প্রতি বিরক্ত এবং তাকে আইসল্যান্ডে নির্বাসিত করার পরিকল্পনা করেছেন। রাগে ক্ষুব্ধ হয়ে বার্নার্ড রিজার্ভেশনের দিকে যাত্রা করে। আদিম মানুষের সংগ্রহশালায় গিয়ে বা নিউ মেক্সিকান স্যাভেজ রিজার্ভেশনে গিয়ে সে আর লেনিনা সেখানকার বয়োযোদ্ধ বা বয়োবৃদ্ধ ও অসুস্থ অধিবাসীদের দেখে বিস্মিত হলো, কারণ ওয়ার্ল্ড স্টেটে কোনো ব্যক্তির মধ্যে বার্ধক্যর চিহ্ন দেখা যেত না। তারা একটি ধর্মীয় রীতির বাস্তবায়ন দেখলো, যেখানে কোনো একটি জঘন্য খারাপ কাজের জন্য একজন যুবককে চাবুক দিয়ে মারা হচ্ছিল, অর্থাৎ নিউ মেক্সিকান স্যাভেজ রিজার্ভেশনে। এই ঘটনার পর তাদের সাথে একজন ফর্সা চামড়ার যুবকের দেখা হলো, আর যে অন্য গ্রামের অন্যান্যদের থেকে আলাদা একাকী বসবাস বা অবস্থান করছিল। পিতৃপরিচয় জানতে চাইলে তা জন, মানে এই আমাদের সেই জন ন্যারেটর, মানে নায়ক অন্যতম, যে স্যাভেজ রিজার্ভেশনের ওইখানে যে তার মায়ের সাথে একাকী আলাদা বসবাস করতো, সেই জনের পিতৃপরিচয় তারা জানতে চাইলে জন তার পরিচয় হিসাবে বলল তার মায়ের নাম হলো লিন্ডা এবং যাকে 20 বছর আগে গ্রামবাসী উদ্ধার করেছিল। বার্নার্ড মার্কস বুঝতে পারলো পরিচালক যে নারীর কথা বলেছিল জনের মা লিন্ডাই হলো সেই মহিলা। তো জনের সাথে কথা বলে সে জানতে পারলো লিন্ডাকে গ্রামবাসী এক ঘরে করে রেখেছে, অর্থাৎ আলাদা করে রেখেছে, কারণ সে গ্রামের সকল পুরুষের সাথেই ঘুমাতে ইচ্ছুক। কারণ লিন্ডা হচ্ছে যেহেতু একজন মানে ওই যে 5 শ্রেণীর মধ্যে একজন শ্রেণীর মেয়ে, এই জন্য তার সেক্সুয়াল ডিজায়ার অনেক বেশি। এই কারণে সে কী করছিল, সবার সাথেই পুরুষের সাথে ঘুমাতে ইচ্ছুক ছিল। এ কারণেই জন গ্রামবাসীদের থেকে আলাদা হয়ে গ্রামের বাইরে একাকী জীবনযাপন করছে। সে তা আরও জানায় যে সে বার্নার্ড মার্কসকে আরও জানায় যে সে বই পড়া শিখেছে 2টি বই থেকে, যার একটি হলো কেমিক্যাল বন্ড ও ব্যাকটেরিওলজিক্যাল কন্ডিশনিং অফ অ্যাম্বোরো, এবং আরেকটি বই হলো দ্য কমপ্লিট ওয়ার্কস অফ শেক্সপিয়ার। তো দ্বিতীয় বইটি পোপ নামক লিন্ডার এক প্রেমিক তাকে দিয়েছে, অর্থাৎ জনের মা লিন্ডার এক প্রেমিক যে পোপ, দ্বিতীয় বইটি তাকে দিয়েছে, অর্থাৎ দ্য কমপ্লিট ওয়ার্কস অফ শেক্সপিয়ার। এই পোপ নামক ব্যক্তিরা ওই বইটা জনকে দিয়েছে। জন তখন বার্নার্ডকে বলে সে তার গ্রামের বাহিরে যে আরেকটি পৃথিবী আছে, অর্থাৎ ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখতে ইচ্ছুক। এই ব্যাপারে সে তার মায়ের কাছে অনেক গল্প শুনেছে। বার্নার্ড তাকে ওয়ার্ল্ড স্টেটে আসার আহ্বান করলো। জন রাজি হলো, তবে সে তার মা লিন্ডাকে সাথে নেওয়ার জন্য পিড়াপিড়ি করলো। এদিকে রিজার্ভেশনে, অর্থাৎ নিউ মেক্সিকান স্যাভেজ রিজার্ভেশনে থেকে লেনিনা একেবারে বীতশ্রুদ্ধ হয়ে বেশি পরিমাণে সোমা গ্রহণ করে, বা ওই ধরনের এক ধরনের নেশাগ্রস্ত, যেটা মানুষকে ঘুম পাড়িয়ে বা মাতাল করে রাখে, অজ্ঞান করে রাখে বা সেন্স হারিয়ে রাখে। তো ফলে সে প্রায় 18 ঘন্টা অজ্ঞান হয়ে থাকে। বার্নার্ড সান্তা ফিরে উড়ে গিয়ে মুস্তফা মন্ডের সাথে দেখা করে, অর্থাৎ বার্নার্ড পরবর্তীতে কী করে, সান্তাতে ফিরে যায় এবং মুস্তফা মন্ডের সাথে দেখা করে ও জন ও লিন্ডাকে ওয়ার্ল্ড স্টেটে নিয়ে আসার অনুমতি নেয়। অর্থাৎ পরবর্তী সে ফিরে আসে এবং জন এবং তার মা লিন্ডাকে ওয়ার্ল্ড স্টেটকে দেখানোর জন্য অনুমতি নেয় মুস্তফা মন্ডের কাছে। জন এ সময় অজ্ঞান লেনিনার ঘরের দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে এবং তাকে স্পর্শ করার ইচ্ছাটা পূরণ করে। জন, লিন্ডা, বার্নার্ড ও লেনিনা বিমানে করে ওয়ার্ল্ড স্টেটের দিকে যাত্রা করে, অর্থাৎ তারা আমেরিকার নিউ মেক্সিকো থেকে
ইংল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। মুস্তাফা মন্ট ভেবেছিল যে বার্নার্ডই আসলেই, অর্থাৎ বার্নার্ড আসলেই তাকে আলফা কোয়ার্কারদের সামনেই নির্বাসন দেবে। অর্থাৎ মুস্তাফা মন্ট ভেবেছিল যে বার্নার্ড আসলেই তাকে মানে আলফা কোয়ার্কারদের সাথে নির্বাসন দেবে, কিন্তু বার্নার্ড ঘটনার মোড় ঘুরিয়ে দিল যখন সবার সামনে মুস্তাফা মন্ডের সন্তান হিসাবে পরিচয় করিয়ে দিয়ে, অর্থাৎ জনকে মুস্তাফা মন্ডের সন্তান হিসাবে পরিচয় করিয়ে দিল। তো এটা একটা মানে খুবই অবাক বিষয়, যেটা হচ্ছে মানে পরিচালক এবং মুস্তাফা মন্ড আসলে কিন্তু একই। তো দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে অর্থাৎ মুস্তাফা মন্ড পরিচালক এবং যিনি হচ্ছেন কি যেন মানে ওয়ার্ল্ড স্টের মালিক, তিনি কিন্তু তারা দুইজন ক্যারেক্টার হলে আসলে কিন্তু তারা একই, এখানে আমরা বুঝতে পারলাম। তো সেখানে বলতেছে যে জন কি করলো, মুস্তাফা মন্ডের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিয়ে, অর্থাৎ মানে বার্নার্ড বলল যে জন হচ্ছে মুস্তাফা মন্ডের সন্তান। তো এটা যখনই পরিচয় করে দিল, যেহেতু ওয়ার্ল্ড স্টেটের পিতা হওয়ার বিষয়টা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার বা লজ্জাকর কাজ ছিল, এবং এটা উপস্থিত সবার সামনে মুস্তাফা মন্ডকে হাসির পাত্র করে তোলে। ফলে বার্নার্ডকে লন্ডনে মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে মুস্তাফা মন্ড পদত্যাগ করলেন। অর্থাৎ মুস্তাফা মন্ড ওয়ার্ল্ড স্টেটের যে মালিক ছিলেন বা পরিচালক ছিলেন, সেখান থেকে তিনি যেহেতু মানে এই যারা এই ওয়ার্ল্ড স্টেটে হ্যাসারির মাধ্যমে বড় হয় বা যে দেখা যায় মাধ্যমে হ্যাসারির মাধ্যমে বড় হয়, তারা কিন্তু কোনো বিয়ে করে না বা কোনো কিছু করে না। কিন্তু এই বার্নার্ড মার্কস কী করলো, একটা খোলস উন্মোচন করলো যে মুস্তাফা মন্ডকে বললো কি সে হচ্ছে জনের বাবা। এই জন্য মুস্তাফা মন্ড লজ্জায় কী করলো, সে তার পদ থেকে পদত্যাগ করলেন। তারপরে জন তার পূর্বের অদ্ভুত জীবনযাপনের জন্য লন্ডনের সমাজে বিখ্যাত হয়ে গেল। ওয়ার্ল্ড স্টেটের কারখানা এবং স্কুলগুলোতে ঘুরে ঘুরে জন কিছুটা বিরক্ত বোধ করলো। লেনিনার প্রতি তার যৌন আকর্ষণটা রয়ে গেল, কিন্তু সে তার স্বাভাবিক যৌন চাহিদার চেয়ে বেশি কিছু যেন তার কাছে আশা করছিল, যেটা তাকে ভয়ঙ্করভাবে দিশেহারা করেছিল, জনকে ভয়ঙ্করভাবে দিশেহারা করেছিল। এ ব্যাপারে লেনিনাও কিছুটা বিভ্রান্ত হয়, কারণ সে বুঝতে পারছিল না কেন জন তার সাথে স্বাভাবিক যৌন আচরণ করতো না। এদিকে বার্নার্ড আদিম মানুষের স্যাভেজ অভিভাবক হিসাবে অনেক বিখ্যাত হয়ে গেল। মানে বার্নার্ড কী করলো, ওখানে যেহেতু সে গেছিলো এবং সেখান থেকে সে দেখে এসে বা সব কিছু মানে লক্ষ্য করে এসে সে কী করলো, একসময় বিখ্যাত হয়ে গেল অভিভাবক হিসাবে। তার সামাজিক অবস্থানের উন্নতি ঘটলো। সে এই সুযোগে বিভিন্ন মানুষকে দাওয়াত দিত এবং মেয়েদেরকে কী করতো, তাদের সাথে সেক্স করতো বা তার বিছানায় নিয়ে যেত। তাদের বেশিরভাগই বার্নার্ডকে ঘৃণা করতো, কিন্তু জনের সাথে দেখা করার জন্য তারা এই আচরণ সবাই মেনে নিত। একদিন একদল অতিথি জনের সাথে দেখা করতে চাইলে সে তাতে অস্বীকৃতি জানালো। সে সময় হেমহলজ জনের কাছে যায়। জনও হেমহলজের ভালো বন্ধু হয়ে যায়। হেমহলজ হচ্ছে বার্নার্ড মার্কসের বন্ধু। তো জন তাকে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে কিছু অংশ পড়ে শোনায়, যেখানে ভালোবাসা, বিয়ে এবং পিতামাতা সম্পর্কে কথাবার্তা ছিল। যা শুনে হেমহলজ তাকে নিয়ে বিদ্রূপ করে, জনকে নিয়ে বিদ্রূপ করে, কারণ এই বিষয়গুলো ওয়ার্ল্ড স্টেটে হাস্যকর এবং ঘৃণার বস্তু ছিল। জনের অদ্ভুত ব্যবহারের লেনিনার মন আচ্ছন্ন হয়ে ওঠে। সে সময় গ্রহণ করে এবং জনের কাছে বার্নার্ডের অ্যাপার্টমেন্টে যায় এবং তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে বা প্রলোভন দেখানোর চেষ্টা করে। উত্তরে জন তাকে আঘাত করে এবং অভিশাপ দেয়। পরে তাকে শেক্সপিয়ারের বই থেকে কিছু কথা শুনিয়ে দেয়। এক পর্যায়ে সে বাথরুমে গিয়ে আশ্রয় নেয়। লেনিনা সে বাথরুমে গিয়ে আশ্রয় নেয়। সে সময় একটা ফোন কল আসে, যার মাধ্যমে সে জানতে পারে যে তার মা ওয়ার্ল্ড স্টেটের ফেরার পর থেকে একেবারে স্থায়ীভাবে সমান গ্রহণ করেছে। অর্থাৎ মানে জনের মা লেনিনা কী করছে। আরেকটা কথা যে লেনিনা ক্রাউন কিন্তু সেখানে সে মারা যায়, অর্থাৎ সে অতিরিক্ত সমা গ্রহণ করে এই সময়ে এবং সে এক সময় একটা হসপিটালে মারা যায়। তো এরপরে আসে জনের মানে মা যে লিন্ডা, সে কী করে, ওয়ার্ল্ড স্টেট থেকে ফেরার পর অর্থাৎ ভ্রমণের পর সেখান থেকে অর্থাৎ ওয়ার্ল্ড স্টেট দেখার পরে সে একেবারে স্থায়ীভাবে সমা গ্রহণ করে, এক ধরনের যেটা বললাম ঘুমন্ত বা ড্রাগ, যেখানে এখন তার মা প্রায় মৃতপ্রায় অবস্থা। সে হাসপাতালে গিয়ে দেখে কিছু নিচু জাতের শ্রেণীর কিছু বাচ্চারা তার মৃতপ্রায় মাকে দেখে মৃত্যু সম্পর্কে শিক্ষা লাভ করছিল। ভ্রূণ কালচার বা বাচ্চা কালচারের মাধ্যমে ওয়ার্ল্ড স্টেটের সবাই ছিল দেখতে খুব সুন্দর। ফলে দীর্ঘদিন স্যাভেজ রিজার্ভেশনে থাকা লিন্ডার চেহারা বা নিউ মেক্সিকোতে স্যাভেজ রিজার্ভেশনে থাকার কারণে লিন্ডার চেহারা হয়ে গেছিল তাদের তুলনায় কুৎসিত। তাই এই সকল বাচ্চাদের কাছে এই বিষয়টা অদ্ভুত লাগে। তারা কৌতূহলবশত জানতে চায় যে সে
মানে এতটা কুৎসিত হলো কেন, এবং যা জনকে খুবই মারাত্মকভাবে ক্ষিপ্ত করে তোলে। এ সময় পরবর্তীতে লিন্ডা সেখানে মারা যায় এবং লিন্ডার মৃত্যুর পরে জন ডেল্টা চেনির ক্লোনের সাথে দেখা করে। এ সময় হাসপাতাল থেকে তারা তাদের জন্য বরাদ্দ করা শ্রমা গ্রহণ করছিল, অর্থাৎ যারা ডেল্টা চেনি তারা কী করছিল, হাসপাতাল থেকে শ্রমা গ্রহণ করছিল, যেটা হচ্ছে মানে ঘুম পাড়িয়ে দেয় বা এক ধরনের নেশা, যেটা মস্তিষ্ককে খর্ব করে। তো সে তাদেরকে বিদ্রোহ করার, অর্থাৎ জন তাদেরকে বিদ্রোহ করার ব্যাপারে উৎসাহিত করে। জন তাদের শ্রমা জানালা দিয়ে ছুঁড়ে মারে বা দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করে। বার্নার্ড আর হেমহোলোজ এ ঘটনা শুনে জনের সাহায্যার্থে এগিয়ে আসে। ঘটনাস্থলে গিয়ে হেমহোলোজ তার সাথে যোগ দেয়, কিন্তু বার্নার্ড কিছুটা পিছু হটতে থাকে, কারণ জানতো সে যে এই ঘটনার পরিণতি কী ঘটতে পারে। পরে পুলিশ এসে সোমার বাল্ব ছেড়ে দেয়, এই দাঙ্গাটা শান্ত করে ও বার্নার্ড, হেমহোলোজ আর জনকে তিনজন ভালো মানুষ ছিল, তিনজনকেই গ্রেপ্তার করে মুস্তফা মন্ডের অফিসে নিয়ে আসে, অর্থাৎ যে পদত্যাগ করেছিল ওয়ার্ল্ড স্টেটের একজন বুদ্ধিজীবী হিসাবে পরবর্তীতে কাজ করছিল। মানে যে প্রথমে কি মুস্তফা মন্ড ছিল ওয়ার্ল্ড স্টেটের মালিক 10 জনের মধ্যে একজন, পরবর্তীতে তিনি পদত্যাগ করার পরে ওয়ার্ল্ড স্টেটের একজন বুদ্ধিজীবী হিসাবে কাজ করছিল। এই পর্যায়ে কী করে, পুলিশরা তিনজনকে এই মুস্তফা মন্ডের কাছে নিয়ে যায়। মুস্তফা মন্ড বার্নার্ড ও হেমহোলোজকে ফকল্যান্ড দ্বীপে নির্বাসনের নির্দেশ দেয়, কারণ সেখানে সমাজচ্যুতদের পাঠানো হয়। এই ফকল্যান্ড দ্বীপ হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে প্রবাবলি 1982 সালে বা ওই সময়ের দিকে 80 সাল বা 82 সালের দিকে এক ধরনের যুদ্ধ হয় যে এই ফকল্যান্ড দ্বীপকে নিয়ে। মূলত ফকল্যান্ড দ্বীপ অবস্থিত আর্জেন্টিনার একটু পাশেই, বা আর্জেন্টিনা থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের নিকটে, কিন্তু ইংল্যান্ড দাবি করে এটা তাদের নিজেদের আইল্যান্ড। তো সেই দ্বীপে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়, অর্থাৎ দুইজনকে, হেমহোলোজ এবং মুস্তফা মন্ড কাকে পাঠায়, হেমহোলোজ এবং বার্নার্ডকে, অর্থাৎ দুইজনকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় সেখানে, কারণ সমাজচ্যুত মানে যেখানে ওখানে কেউ থাকে না বা যারা সমাজে থাকতে পারে না তাদের ওখানে জেলখানা হিসেবে পাঠানো হয়। এ সময় জন ও মুস্তফা মন্ডের মাঝে বর্তমান সামাজিক কাঠামোটি কেন প্রতিষ্ঠিত রাখা দরকার সে ব্যাপারে বিশাল বিতর্ক হয়। অর্থাৎ এ সময় জন ও মুস্তফা মন্ড যে পরিচালক বা এখন সে বিজ্ঞানী, সে কী করলো, তাদের মধ্যে জন এবং তাদের মধ্যে বিতর্ক হলো। জন ইতিহাস, ধর্ম ও বিজ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরে। মুস্তফা মন্ড দাবি করে বর্তমান সামাজিক গঠন মানুষের আনন্দকে সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়েছে। ইতিহাস, ধর্ম ও বিজ্ঞান মানুষের মাঝে আবেগ সৃষ্টি করে, যা সমাজকে অস্থিতিশীল করে তোলে, যার ফলে সমাজের শান্তি নষ্ট হয়। এটা মুস্তফা মন্ড জনকে বলল। সমাজকে স্থিতিশীল করার জন্যই তাদের অন্তরকে পরিবর্তন করা হয় এবং ওই জিনিসগুলোকে উপেক্ষা করতে শেখানো হয়, এবং যা সমাজকে অস্থিতিশীল করবে। জন তার কথার বিরোধিতা করতেই থাকে, অর্থাৎ জন মুস্তফা মন্ডের কথা বিরোধিতা করতেই থাকে। এক পর্যায়ে মুস্তফা মন্ড তাকে বলে, তুমি তো দুঃখ কষ্ট ভোগ করার অধিকার দাবি করছো, তাই না? এরপর মুস্তফা মন্ড মানব জাতির ইতিহাস থেকে বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের এক বিশাল তালিকা তুলে ধরে। ঈশ্বরের বিরোধিতা করে তার নাস্তিকতাবাদী চিন্তাধারাও তুলে ধরে। উত্তরে জন বলে, আমি এর সবগুলোই দুঃখ কষ্ট দাবি করছি। এবার মুস্তফা মন্ড তাকে নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করতে চায়, মানে সে এই জন্য তাকে লন্ডনে রেখে দিতে চায় এবং তাকে নির্বাসনে দিতে চায় না। কিন্তু জন সেখান থেকে পালিয়ে গিয়ে শহরের বাহিরে একটি দ্বীপের বাতিঘরের আশ্রয় নেয়, একটা দ্বীপের লাইট হাউসে আশ্রয় নেয়। লাইট হাউস হচ্ছে বাতিঘর। এই লাইট হাউস সম্পর্কে একটা উপন্যাস আছে, পৃথিবীর অন্যতম 100 উপন্যাসের মধ্যে একটি উপন্যাস, যেটি হচ্ছে টু দ্য লাইট হাউস, ভার্জিনিয়া উলফের। তো যাই হোক, কথা না বাড়িয়ে আবার শুরু করি। যেখানে ছিলাম, তো সেখানে একটি মানে যে লাইট হাউসে জন সেখানে একটি বাগান ও তীর ধনুক তৈরি করে। লিন্ডার মৃত্যুর জন্য জন নিজেকেই দোষী মনে করে বা দোষী মনে হয়, অর্থাৎ তার মায়ের জন্য জনের নিজেকেই দোষী মনে হয়। বিবেকের দংশনে সে একটি চাবুক তৈরি করে এবং নিজেকেই আঘাত করতে থাকে। কিছু ডেল্টা শ্রেণীর মানুষ এই ঘটনা দেখতে পায় এবং 3 দিনের মাঝেই পত্রিকার সংবাদদাতারা তার সাক্ষাৎকার নিতে হাজির হয়, জনের সাক্ষাৎকার নিতে হাজির হয়। জন তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার সব রকম চেষ্টা করে। যাই হোক, কেউ একজন জনের আত্মনিগ্রহের এই ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করে। পরের দিন শত শত হেলিকপ্টার সেখানে আসে শুধুমাত্র জনের এই আত্মনিগ্রহের বা নিজের কষ্ট দেওয়ার ঘটনা অবলোকন করার জন্য। লেলিনা ও হেনরি ফস্টারের সেখানে আসে। লেলিনা কারণ আসলে এখনই মারা যায়নি, পরবর্তীতে মারা যায় সে আসলে, সরি। তো লেলিনা কারণ লাস্টে মারা যায়, আমার খেয়াল নেই। তো লেলিনা ও হেনরি ফস্টার সেখানে আসে। তো সে লেলিনাকে তার চাবুক দিয়ে আঘাত করে। জনতার ভিড়ে তার প্রতি অর্গি
বলে চেঁচাতে থাকে। জন নিজেকে আর ধরে রাখতে পারে না এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন জ্ঞান ফিরলে সে আরও সোমা গ্রহণ করে বা বিভিন্ন ধরনের ড্রাগ গ্রহণ করে ও কামুক নৃত্যের বা সেক্সুয়াল ডিজায়ারের নৃত্যের সাথে সে স্তুতি গান গায়। সে অপরাধ ও আত্মঘৃণায় নিমগ্ন হয়ে যায়। সন্ধ্যায় বাতিঘরের বা লাইট হাউসের একটি খিলানে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়, অর্থাৎ তার মৃতদেহ ঝুলে থাকতে, অর্থাৎ সে সুইসাইড করেছে। এই জন নভেলের লাস্টে সুইসাইড করে। তো এখানেই আসলে নভেলটা শেষ হয়ে যায়। আরেকটা কথা, লেলিনা ক্রাউনি কিন্তু আসলে মারা যায় অতিরিক্ত সময় গ্রহণ করার ফলে। তো এটাই ছিল আসলে উপন্যাসের সামারি বা সারাংশ। এটা আসলে অনেক বড় উপন্যাস, তারপর আমি শর্টকাট করে বলার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারছেন। তো মূল কথা একটাই, আমি আরেকটু বলি বিস্তারিত, যেটা হচ্ছে ওয়ার্ল্ড স্টেট সেন্টার, যেটা মূলত একটা নতুন পৃথিবী, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেখানে মানুষকে মানে নিজেরাই ভ্রূণের মাধ্যমে তৈরি করা হয় বা ক্লোন করে তৈরি করা হয়, ক্লোন শিশু যাকে বলা হয়। আমরা ইতিমধ্যে ক্লোন শিশু সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি 20th সেঞ্চুরিতে। তো সেই বিষয়ে বলি যে এই ক্লোন শিশুরা ভবিষ্যতে কী করবে, আলাদা আলাদা তাদের কোনো দুঃখ কষ্ট বা ধর্ম বিষয় এগুলো থাকবে না, এবং যারা 5টি পর্দায় অর্থাৎ শ্রেণীতে বিভক্ত হবে, যারা উচ্চ শ্রেণী থাকবে আলফা শ্রেণী, এরা কী করবে, নিম্ন শ্রেণীরগুলোকে ডমিনেট করবে বা শাসন করবে, এবং এমন একটা পৃথিবী হবে যে পৃথিবীতে কোনো কষ্ট দুঃখ থাকবে না। এটা মানে এই ফিকশনাল নভেলে আলোচনা করা হয়েছে। তো এটাই ছিল কাহিনী। আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন এরকম সাহিত্যের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।